আমাদের এখনকার টপিক হচ্ছে রক্ত। রক্ত আমাদের দেহের ক্ষেত্রে প্রধান দেহ তরল হিসেবে কাজ করে। তো এই যে প্রধান দেহ তরল আমাদের মধ্যে, এর মধ্যে কি কি আছে, কি উপাদান, কি কি দিয়ে এটা তৈরি, তো আজকে সেটা সম্বন্ধে জানা যাবে। তাহলে আজকে টোটাল রক্তের উপাদানগুলোকে একটা ছকের আকারে আমরা বলবো। তাহলে রক্ত ব্লাড, এটা মূলত তৈরি হয় যে দুটো উপাদান দিয়ে। তার মধ্যে একটা হচ্ছে রক্ত রস বা ব্লাড প্লাজমা, আরেকটা হলো রক্ত কণিকা বা ব্লাড কর্পাসেল। রক্ত রস বা ব্লাড প্লাজমা, আর একটা হচ্ছে রক্ত কণিকা। এর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের টোটাল রক্তে প্রায় 55% শুধু রক্ত রসই রয়েছে, আর বাকি 45% রক্তের মধ্যে ভাসমান যে কণা বা রক্ত কণিকা রয়েছে। এই রক্ত রসের মূলত তিনটি উপাদান। রক্ত রসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথমটা হচ্ছে জল, তারপর হচ্ছে রক্ত রসের মধ্যে অবস্থিত কিছু কঠিন পদার্থ, আর লাস্ট হচ্ছে রক্ত রসের মধ্যে অবস্থিত কিছু গ্যাসীয় পদার্থ। এর মধ্যে জলের উপাদানটা প্রায় 91 থেকে 92%, কঠিন পদার্থের পরিমাণ প্রায় 7 to 8%, আর গ্যাসীয় পদার্থ 0 থেকে 1%। মানে রক্ত রসের মধ্যে যে জলীয় অংশটা, সেই জলীয় অংশে কিছু অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ভাসমান অবস্থা থাকতে পারে। রক্ত রসের মধ্যে যে জলীয় অংশ, তাতে যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ভাসমান অবস্থা আছে, সেটাই হচ্ছে গ্যাসীয় পদার্থ। অর্থাৎ জলের দ্রবীভূত অবস্থায় কিছু গ্যাস ট্রান্সফার হচ্ছে। জল 91 to 92%, খেয়াল রাখতে হবে রক্তের 91 থেকে 92% জল না, রক্তের 55% রক্তরস, তার 91 থেকে 92% জল। তাহলে যেহেতু রক্তের মোর দ্যান 50% জলই রয়েছে, তাই রক্তকে আমরা তরল বলছি। রক্তের প্রায় 50% এর বেশি জল রয়েছে, তাই রক্তকে তরল বলছি। এবং যেহেতু রক্ত আদি ভ্রূণের মেসোরাম স্তর থেকে উৎপত্তি লাভ করে, মেসোরাম মানে অরিজিন, মেসোরাম স্তর থেকে উৎপত্তি লাভ করে, কারা করে? মেসোরাম স্তর থেকে উৎপত্তি লাভ করে যৌবকলা। রক্ত আদি ভ্রূণের মেসোরাম স্তর থেকে উৎপত্তি লাভ করে আমাদের দেহের বিভিন্ন কোষ কলা আর অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে। তাই জন্য এই রক্তকে আমরা কি বলি? তরল যৌগ। রক্তে 91 থেকে 92% জল, অর্থাৎ রক্ত তরল। এবং রক্ত আদি ভ্রূণের মেসোরাম স্তর থেকে উৎপত্তি লাভ করে, অর্থাৎ মেসোরাম মানে অরিজিন, দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রকে কানেক্ট করছে, তাই রক্তকে কি বলা হয়? তরল যৌগ বলা হয়। এইবার রক্তের মধ্যে যে কঠিন পদার্থ আছে, এইটি আমি আবার দুভাগে ভাগ করব। গ্যাসীয় পদার্থ হিসেবে আমি নাম লিখলাম না, রক্তের মধ্যে O2 আর CO2 দ্রবীভূত অবস্থা থাকতে পারে। কঠিন পদার্থকে আমি দুভাগে ভাগ করতে পারি। সেই দুটো ভাগের মধ্যে একটা হচ্ছে জৈব বস্তু, আরেকটা হচ্ছে অজৈব বস্তু। জৈব বস্তু একটা অজৈব বস্তু, মানে জৈব বস্তু প্রায় 7% এর কাছাকাছি জৈব বস্তু থাকে, আর 1% এর কাছাকাছি অজৈব বস্তু থাকে। আগে ছোটটা করে অজৈব বস্তু রক্তের মধ্যে যেটা থাকে, তাকে দুই ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ সেটা হতে পারে ক্যাটায়ন রূপে রয়েছে, অথবা সেটা অ্যানায়ন রূপে রয়েছে। জৈব বস্তু যেটা রক্তের মধ্যে রয়েছে ক্যাটায়ন, ক্যাটায়ন কি কি থাকতে পারে? Na+ থাকতে পারে, যেটা ব্লাড প্রেশারকে কন্ট্রোল করছে। K+ থাকতে পারে, এও ব্লাড প্রেশারকে কন্ট্রোল করছে। Ca2+ বা ক্যালসিয়াম আয়ন থাকতে পারে, রক্ত তঞ্চনে সাহায্য করছে। H+ থাকতে পারে, যা রক্তের pH কে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা চলে আসে রক্তের pH কি? রক্তের pH সামান্য ক্ষারীয়। তাহলে রক্ত ঈষৎ ক্ষারীয় বা সামান্য ক্ষারীয় pH এর হয়।
ক্ষারীয় পিএইচ মানে 7 এর বেশি অর্থাৎ 7.4 থেকে 7.6 হতে পারে। আর অ্যানায়ন হিসেবে রয়েছে Cl মাইনাস আয়ন, HCO3 মাইনাস আয়ন। তাহলে এই ক্যাটায়ন বা অ্যানায়ন রক্তের মধ্যে রয়েছে যার ভ্যালু মোটামুটি 1% এর কাছাকাছি। জৈব বস্তু হিসাবে যে তিনটে জিনিস থাকতে পারে রক্তের মধ্যে, পুরো ক্লাসিফিকেশনটাই আমরা প্রোটিনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে করেছি। প্রোটিনের উপস্থিতি কেন? কারণ প্রোটিন হলো এমন পদার্থ যার কাছে কিনা নাইট্রোজেন রয়েছে। তো প্রোটিন এমন পদার্থ বা একমাত্র খাদ্য উপাদান যার কাছে কিনা নাইট্রোজেন রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথম ভাগে নিতে পারি প্রোটিন। তারপর আমরা এমন জিনিস পাচ্ছি প্রোটিন না, তাও তার কাছে নাইট্রোজেন রয়েছে। খুব অদ্ভুত বিষয়। আর আমরা একটু আগে বললাম যে একমাত্র খাদ্যবস্তু প্রোটিনের কাছে নাইট্রোজেন থাকে। তাহলে প্রোটিন না, তাও নাইট্রোজেন রয়েছে। NPN পুরো কথা নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। নন প্রোটিন নাইট্রোজেনাস, প্রোটিন না তাও তার মধ্যে নাইট্রোজেন রয়েছে। আর লাস্টেরটা হচ্ছে নাইট্রোজেন বিহীন পদার্থ বা নন নাইট্রোজেনাস সাবস্টেন্স। নাইট্রোজেন বিহীন পদার্থ বা ইংলিশে নন নাইট্রোজেনাস সাবস্টেন্স। তাহলে হতে পারে কি, তিনটে ইংলিশ নাম লিখে দিই, একটা হলো প্রোটিন, একটা NPN, আর একটা নন নাইট্রোজেনাস সাবস্টেন্স। এখানে প্রোটিনের মধ্যে কি থাকতে পারে? প্রোটিনের মধ্যে থাকতে পারে অ্যালবুমিন। অ্যালবুমিন প্রোটিন, অ্যালবুমিন প্রোটিন রক্ত রসে থাকা প্রোটিন যার কাজ হচ্ছে অস্মোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ। এর কাজ অভিস্রবণ চাপ বা অস্মোটিক প্রেসারটাকে নিয়ন্ত্রণ করা। 2 নম্বর অ্যালবুমিনের পর 2 নম্বর গ্লোবিউলিন। গ্লোবিউলিন, গ্লোবিউলিন প্রোটিন রক্ত রসে থাকা একটা প্রোটিন যার কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা, অ্যান্টিবডি প্রোডাকশন, অ্যান্টিবডি তৈরি করা, যেটা আমাদের ইমিউন সিস্টেমের খুব ভাইটাল একটা ব্যাপার। আরেকটা রক্ত রসে থাকা প্রোটিনের নাম হচ্ছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন প্রোটিন এর কাজ হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করা, ব্লাড কোয়াগুলেশন বা রক্ত তঞ্চনে সাহায্য করে। রক্ত তঞ্চনের সময় আমরা বলেছিলাম যে ক্লটটা তৈরি হয়, জালিকার মতো ক্লটটা তৈরি হয়, সেটা ফাইব্রিনোজেন তৈরি করেছে। NPN প্রোটিন না তাও নাইট্রোজেন আছে, না প্রোটিন না তাও নাইট্রোজেন রয়েছে, যাদের মধ্যে সেটা হচ্ছে ইউরিয়া, ইউরিয়া, অ্যামোনিয়া, আর হলো ইউরিক অ্যাসিড। ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, এরা তিনজনে এমন জিনিস ক্রিয়া বিভিন্ন হয়, এরা তিনজনে এমন জিনিস যাদের কাছে তারা প্রোটিন না, প্রোটিন ভেঙে এরা তৈরি হয়েছে। প্রোটিন ভেঙে অ্যামোনিয়া তৈরি হয়েছে। অ্যামোনিয়া খুব ক্ষতিকর বলে যকৃৎটাকে চেঞ্জ করে ইউরিয়া তৈরি করে। তাহলে ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড এরা খুব ক্ষতিকর দেহের জন্য। তাই এই NPNকে আমরা মধ্যেও দেখে রাখতে চাই না। আমরা রেচনা থেকে পড়েছি যে এই NPNকে আমরা দেহের বাইরে বার করতে হবে। এগুলো ক্ষতিকর, এগুলো বিষক্রিয়া ঘটাতে বডির মধ্যে থাকতে। তাহলে রক্তের এই NPNকে আমরা বৃক্কের মাধ্যমে বার করে দিতে চাই। এই NPN কখনোই আমাদের একটা কাম্য জিনিস নয় রক্তের কাছে। আর নাইট্রোজেন বিহীন পদার্থ, নাইট্রোজেন বিহীন পদার্থের মধ্যে কি কি পাবো? নাইট্রোজেন বিহীন পদার্থের মধ্যে পাবো গ্লুকোজ, কিছু পরিমাণ লিপিড, কিছু পরিমাণ ভিটামিন ইত্যাদি। তাহলে এই গেল হচ্ছে রক্তের মধ্যে থাকা জৈব বস্তু বা অর্গানিক সাবস্টেন্স। তাহলে রক্ত রসে এই আছে, রক্ত রসে আর কিছু নেই। এবার চলে আসে রক্ত কণিকা। রক্ত কণিকাকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। 3টে রক্ত কণিকা ছোটবেলা থেকে আমরা জানছি। নাম কি? লোহিত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা, রেড ব্লাড কর্পাসেল, যার আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট।
এরিথ্রোসাইট, লোহিত রক্তকণিকা, রেড ব্লাড কর্পাসেল যাকে এরিথ্রোসাইট। চলে আসছি নেক্সট, শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল, কর্পাসেল বলা হয়, সেল বলা হয়, হোয়াইট ব্লাড সেল যার নাম হচ্ছে কি লিউকোসাইট, লিউকোসাইট। লাস্ট অনুচক্রিকা, অনুচক্রিকা যার নাম হচ্ছে থ্রম্বোসাইট, বা একে আমরা কি নামে চিনি, একে আমরা চিনি প্লেটলেট নামে। তাহলে এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট এই তিনটে হলো মূলত তিনটে রক্তকণিকা। এর মধ্যে প্রথম আমরা বলছি লোহিত রক্তকণিকা, যেটা কিনা মানুষের ক্ষেত্রে দ্বি অবতল প্রকৃতির হয়, মাইটোকন্ড্রিয়া। নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস না থাকার ফলে দুটো সেল কেটে, কিন্তু একটা বড় ছোট কিন্তু আছে, নিউক্লিয়াস থাকে না যে বলছি, আমার মেনশন করা উচিত পরিণত বা ম্যাচিওর অবস্থায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে না ঠিক কথা, তো নিউক্লিয়াস থাকে না পরিণত বা ম্যাচিওর অবস্থায়। তাহলে পরিণত অবস্থায় নিউক্লিয়াস নেই, কিন্তু যখন আরবিসি ডেভেলপ করছে, যখন আরবিসি তৈরি হচ্ছে, তখন তার মধ্যে কি কি নিউক্লিয়াস থাকে। তাহলে পরিণত আরবিসি নিউক্লিয়াস অ্যাবসেন্ট, ম্যাচিওর আরবিসি আমাদের নন নিউক্লিয়েটেড নিউক্লিয়াস অ্যাবসেন্ট। ম্যাচিওর আরবিসি পরিণত আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না। এই আরবিসির মধ্যে কি প্রোটিন থাকে? আরবিসির মধ্যে থাকে হচ্ছে হিমোগ্লোবিন। আরবিসির মধ্যে থাকে হিমোগ্লোবিন, যেটা কিনা আমাদের প্রধান শ্বাসসংযোগ্য না। আর এই হিমোগ্লোবিন কি করে? অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। তাহলে এই হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে O2CO2 ট্রান্সপোর্ট। এই হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে O2CO2 ট্রান্সপোর্ট। এই হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করে অক্সিহিমোগ্লোবিন বা কার্বন ডাই অক্সাইডের সাথে বাইন্ড করে কার্বক্সিহিমোগ্লোবিন তৈরি করে O2CO2 কে ট্রান্সপোর্ট করে। এই হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার মধ্যে আছে বলে এই হিমোগ্লোবিন যখন অক্সিজেনের সাথে যোগ হচ্ছে, তখন রক্তে লালচে রঙটা আসছে। আর এই হিমোগ্লোবিনই আমাদের রক্তের লাল রঙের জন্য দায়ী। হিমোগ্লোবিনের স্ট্রাকচার যদি দেখি, তাহলে হিমোগ্লোবিনের মাঝে আয়রন মলিকিউল রয়েছে এবং তার সাথে যোগ হয়েছে কি, তার সাথে যোগ হয়েছে দুটো আলফা চেইন, দুটো আলফা প্রোটিন, আর যোগ হয়েছে কি দুটো বিটা প্রোটিন, দুটো আলফা আর দুটো বিটা। টোটাল চারটে পলিপেপটাইড চেইন নিয়ে হিমোগ্লোবিন তৈরি হয়েছে, যেটা কিনা আমাদের লৌহঘটিত শ্বাসসংযোগ হয়। তাই লোহিত রক্তকণিকা, তার মধ্যে হিমোগ্লোবিন রয়েছে এবং তার প্রধান কাজ আরবিসি তৈরি করে। নট নিউক্লিয়েটেড, নিউক্লিয়াস এর নেই, ইআর নেই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নেই, মাইটোকন্ড্রিয়াও নেই। তার মানে লোহিত রক্তকণিকা শুধু কাজ হচ্ছে আমি অক্সিজেন নিয়ে যাব। কেন লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস হবে অ্যাবসেন্ট? একটা তো হচ্ছে সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেড়েছে, বেশি অক্সিজেন আসতে পারবে। আর যদি লোহিত রক্তকণিকা যদি অক্সিজেন নিয়ে যেতে নিজের মেটাবলিক অ্যাক্টিভিটি বা নিজের বিপাক্রিয়া দিয়ে যদি অর্ধেক অক্সিজেন খরচ করে, তাহলে আর কোষের কাছে গিয়ে কি পৌঁছে? কোষের কাছে অনেকটা পৌঁছে যাবে, তাহলে নিজেকে খরচ করতে হবে না। এই জন্য লোহিত রক্তকণিকা নিজে কোনো অক্সিজেন খরচ করে না। এবার চলে আসছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, এর প্রধান কাজ হচ্ছে জার্মসের এগেইনস্টে ফাইট করে, আমাদের বডি অনাক্রম্যতন্ত্র সমস্ত রোগ নিবারণের বিরুদ্ধে কাজ করছে। এই শ্বেত রক্তকণিকা আমি কয়েকটা আরবিসি যদি দ্বি অবতল বা বায়ুকণকে রেখেছি, বায়ুকণকে বা দ্বি অবতল আকৃতির জন্য এঁকেছি আমরা লোহিত রক্তকণিকা অ্যামিবয়েড আকৃতি, অ্যামিবয়েড আকৃতি। অ্যামিবয়েড আকৃতি অর্থাৎ অনিয়মিত আকৃতির হয়। এই শ্বেত রক্তকণিকার একটা বিশেষ প্রপার্টি আছে, এখানে আমি এক্সট্রা উল্লেখ করেছি প্রপার্টিটা, যে শ্বেত রক্তকণিকা চাইলে রক্তবাহিকার বাইরে বেরিয়ে আসতে পারে। শ্বেত রক্তকণিকা চাইলে রক্তবাহিকার বাইরে বেরিয়ে আসতে পারে, মানে বিষয়টা এরকম যে এই যদি রক্তবাহ হয়, শ্বেত রক্তকণিকা কোনো জার্মসকে মারার জন্য রক্তবাহিকার এরকম বাইরে দিকে বেরিয়ে আসতে পারে। এই শ্বেত রক্তকণিকার বাইরে দিকে বেরিয়ে আসা প্রপার্টিটাকে এটাকে বলা হয় ডায়াপিলেসিস। ডায়াপিলেসিস শ্বেত রক্তকণিকা রক্তবাহিকার বাইরে বেরিয়ে আসা প্রপার্টি। তো এই শ্বেত রক্তকণিকাকে আমি
দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এর সাইটোপ্লাজমে কিছু দানা যদি থাকে তবে এটাকে বলা হয় দানাদার। যে এই দানাদার কোনো মিষ্টি না, দানাদার আছে সাইটোপ্লাজমে, মানে দানা আছে, দানাদার বা গ্র্যানুলোসাইট। আর একটা হচ্ছে অদানাদার বা আগ্রানোসাইট। অদানাদার অর্থাৎ আগ্রানোসাইট। সাইটোপ্লাজমে দানা থাকলে গ্রানুলোসাইট, সাইটোপ্লাজমে দানা না থাকলে আগ্রানোসাইট। দানাদার শ্বেতরক্তকণিকাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি? ইওসিনোফিল, দুটো বাংলা নাম একই, বেসোফিল, আর হলো যে নিউট্রোফিল। ফিল ওয়ার্ডটার মানে হচ্ছে পছন্দ করা বা ভালোবাসা। তাহলে এখানে ফিল মানে পছন্দ করছে, ইওসিনোফিল মানে অ্যাসিড লাভার, অ্যাসিডকে পছন্দ করে। ইওসিনোফিল ওয়ার্ডটার নাম হচ্ছে অ্যাসিড লাভার বা অ্যাসিডকে পছন্দ করে। বেসোফিল ওয়ার্ডটা মানে হচ্ছে বেস লাভার মানে ক্ষারকে পছন্দ করে। আর নিউট্রোফিল নামেই হচ্ছে নিউট্রাল। তাহলে ইওসিনোফিল সে যদি অ্যাসিডকে পছন্দ করে তাহলে ইওসিনোফিল নিজে ক্ষারীয়। বেসোফিল সে যদি ক্ষারকে পছন্দ করে তাহলে নিজে আম্লিক। ঠিক তেমনি নিউট্রোফিল নিউট্রাল। ঠিক আছে, তার মানে ইওসিনোফিলকে যদি বেসিক স্টেন দেওয়া হয় তাহলে ইওসিনোফিল যদি অ্যাসিডিক স্টেন দেওয়া হয় তাহলে ইওসিনোফিল রং হবে। বেসোফিলকে যদি বেসিক স্টেন দেওয়া হয় তাহলে বেসোফিল রং হবে। আর নিউট্রোফিলকে নিউট্রাল স্টেন দিয়ে রং হবে। ইওসিনোফিল কেমন দেখতে হবে তাহলে? এই হলো একটা ইওসিনোফিল, এই তার নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস অনেকগুলো দানা আছে। তার এই ইওসিনোফিল এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস অনেকগুলো দানা রয়েছে। এই ইওসিনোফিলের মূল কাজ হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশন। প্যারাসাইটিক ইনফেকশনের এগেইনস্টে ও কাজ করা। অর্থাৎ কোনো কৃমি বা কোনো জড় যদি বডির মধ্যে ঢোকে তাহলে ইওসিনোফিল কিন্তু সেই প্যারাসাইটিক ইনফেকশনের এগেইনস্টে তাকে মারবে। কোনো কৃমি যদি ইনফেকশন করে বা হেলমিন ইনফেকশন করলে ইওসিনোফিল তাকে মারতে পারে। প্যারাসাইটিক ইনফেকশন বা পরজীবী সংক্রমণ থেকে রক্ষা করা। বেসোফিল, বেসোফিলের ছবিটা দেখো। ইওসিনোফিলের নিউক্লিয়াসে দুটো ক্ষমতা আর বেসোফিলের নিউক্লিয়াস একই। তাহলে বেসোফিল বা বেসিক লাভার, বেসোফিলের কাজ হচ্ছে এটা অ্যালার্জিক রিঅ্যাকশন করতে পারে। বেসোফিল অ্যালার্জিক রিঅ্যাকশনের সময় হিস্টামিন ক্ষরণ করে। হিস্টামিন ক্ষরণ করে, হিস্টামিন ক্ষরণ করে এই অ্যালার্জিক রিঅ্যাকশনে সাহায্য করে। অ্যালার্জিক রিঅ্যাকশন অর্থাৎ অ্যালার্জিক রিঅ্যাকশন হলো রক্ত আয়নের ব্যাসটা বাড়িয়ে দিয়ে অ্যালার্জিক রিঅ্যাকশনে সাহায্য করে বেসোফিল। আর নিউট্রোফিল, নিউট্রোফিলের নিউক্লিয়াসের অনেকগুলো লুপ। ইওসিনোফিলের যদি দুটো, বেসোফিলের একটা, তেমনি নিউট্রোফিলের নিউক্লিয়াসের অনেকগুলো লুপ, মাল্টি লুপ। তাহলে কি PMNL যেহেতু অনেকগুলো লুপ আছে, এক্সাক্ট নাম্বার আমরা বুঝতে পারছি না, তাহলে কি পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট বা PMNL বলে, যার প্রধান কাজ হচ্ছে আমাদের খুব জানা একটা পদ্ধতি, দ্যাট ইজ ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস, তাহলে এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করবে। এই যদি কোনো জার্ম থাকে এই জার্মকে কি করবে? আস্তে আস্তে নিজের মধ্যে টেনে নিয়ে নিজের মধ্যে থাকা উৎসেচক দিয়ে এইগুলো মেরে দেবে। আর নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করতে পারে। অদানাদার বা আগ্রানোসাইটের মধ্যে আমি দুটো ভাগ পেতে পারি। কি কি? একটা হচ্ছে লিম্ফোসাইট, একটা হলো লিম্ফোসাইট, আর একটা হলো মোনোসাইট। এর মধ্যে মোনোসাইট হলো সবচেয়ে বড় ডব্লিউবিসি, সবচেয়ে বড় ডব্লিউবিসি মোনোসাইট। এই মোনোসাইট এও ফ্যাগোসাইটোসিসে মেইনলি সাহায্য করে। সাইটোকাইনেটিস করে আর ফ্যাগোসাইটোসিসে। লিম্ফোসাইটটা খুব ইম্পর্টেন্ট। লিম্ফোসাইট সাইটোপ্লাজমে দানা নেই এবং পাইলোড নিউক্লিয়াস। এই লিম্ফোসাইট এটা
অনাক্রম্যতন্ত্রের মূল সাহায্য আমরা চ্যাপ্টারে পড়বো যে দু রকমের লিম্ফোসাইট বডিতে থাকে, একটা টি লিম্ফোসাইট আর একটা বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট দু রকমের লিম্ফোসাইট থাকে। টি লিম্ফোসাইটকে আমরা বলবো যেটা কোষ ভিত্তিক বা সেল মেডিয়েটেড অনাক্রম্যতা সাহায্য করে, আর বি লিম্ফোসাইটকে রস ভিত্তিক বা হিউমারাল ইমিউনিটিতে সাহায্য করে। মানে লিম্ফোসাইট বি লিম্ফোসাইট কিন্তু সেই লিম্ফোসাইট যে একমাত্র অ্যান্টিবডি তৈরি করতে পারে। মানে অ্যান্টিবডি কিন্তু আর কোনো অ্যান্টিবডি একমাত্র বি লিম্ফোসাইট তৈরি করে সেই রস ভিত্তিক অনাক্রম্যতায় সাহায্য করে। আর এই যে সাইটোপ্লাজম আমি নাম রাখি এটা অজানা বা আননোন। চলে আসছে অনুসন্ধিকা। রেড ব্লাড ভ্যাসেল বা লোহিত সূচিমজ্জা এখান থেকে নিয়ে এত রক্তকোষ তৈরি হয়, সেই লোহিত সূচিমজ্জার মধ্যে একটা বড় সড়ো কোষ আছে যার নাম হচ্ছে মেগা ক্যারিওসাইট। এই মেগা ক্যারিওসাইট কোষের এই ছোট ছোট ঘনপথ বা সিউডোপোডিয়ার মতো অংশগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে ছোট ছোট কোষ তৈরি করে বা কোষের এক গঠন তৈরি করে, তাকে অনুসন্ধিকা বলা হয়। অবশ্যই এর মধ্যেও নিউক্লিয়াস থাকা সম্ভব না, মানে অনুসন্ধিকাও নন নিউক্লিয়ার। প্রসঙ্গত উল্লেখ্য যে ব্যাঙের আরবিসি আর প্লেটের দুটোর মধ্যেই কিন্তু নিউক্লিয়াস থাকে। এই অনুসন্ধিকা নন নিউক্লিয়ারে এই অনুসন্ধিকার প্রধান কাজ হচ্ছে রক্ত সঞ্চয় বা ব্লাড কোয়াগুলেশনে সাহায্য করা। এটা এইখানে আর ডিটেইলসে বলছি না, ব্লাড কোয়াগুলেশন যে 13টা ফ্যাক্টর দিয়ে হয় সেটা আমরা দেখেই এসেছি। অনুসন্ধিকার থেকে বেরোনো 13টা ফ্যাক্টর রক্ত সঞ্চয়ে সাহায্য করে। সংখ্যা যদি বলতে হয় কতটা করে রয়েছে, লোহিত রক্তকণিকা পার সিসি বা পার সেন্টিমিটার কিউব ব্লাডে প্রায় 5 থেকে 5.5 মিলিয়ন রয়েছে। শ্বেত রক্তকণিকা পার সিসি ক্ষেত্রে প্রায় 4000 থেকে 10,000 এর মতো রয়েছে। আর অনুচক্রিকা প্রায় 3 থেকে 4 লাখ রয়েছে। নরমাল ভ্যালুতে এক্ষেত্রে শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের থেকে মানে নরমাল থেকে যদি একটু বেড়ে যায় তাহলে আমরা কি বুঝতে পারবো ইনফেকশন চলছে। এই ইনফেকশনের এগেইনস্টে বডি ফাইট করার জন্য বডি অনেক মানে শ্বেত রক্তকণিকা তৈরি হচ্ছে। কিন্তু এই শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের থেকে অস্বাভাবিক বেড়ে যায়, অনেকটা বেড়ে গেছে, অর্থাৎ 10,000 যেটা নরমাল থাকার কথা সেটা 12-13,000 হলে আমরা ভাবি যে কোনো একটা ইনফেকশন চলছে। 10,000 থেকে বেড়ে যদি 30-40,000 হয়ে যায় তাহলে সেটা ইন্ডিকেট করছে ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া। তাহলে ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তাকে বলা হয়। আর লোহিত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তাকে পলিসাইথেমিয়া বলা হয়। লোহিত রক্তকণিকা বেড়ে গেলে পলিসাইথেমিয়া, শ্বেত রক্তকণিকা বেড়ে গেলে তাকে বলা হয় হচ্ছে ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া। তাহলে এই গেল হচ্ছে আমাদের রক্তের চাপ, রক্তের উপাদান, কি রয়েছে সবকিছু। রক্ত থেকে অনেক সময় একটা তরল তৈরি হয়, এটাকে বলা হচ্ছে লসিকা।